2026-এর জুন মাসে এমন একটি ঘটনা সামনে আসে যা শুনলে অনেকেরই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ইরানের উপকূল থেকে খুব বেশি দূরে নয়, আন্তর্জাতিক জলসীমার মাঝখানে হঠাৎ করেই একটি রুশ কার্গো জাহাজকে রহস্যজনকভাবে থামিয়ে দেওয়া হয়। আর খবরটি যখন মস্কোর সামরিক মহলে পৌঁছায় তখন যে রিয়াকশন দেখা যায় তা যেন কোনো বড় বাজেটের সিনেমাকেও হার মানাবে। ঘটনার সূত্রপাত 2 জুন রাতে রাশিয়ার উত্তরাঞ্চল কোলা উপদ্বীপে অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত নৌ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বিশ্বজুড়ে চলাচলকারী রুশ জাহাজগুলির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। হঠাৎ করে ডিউটিতে থাকা কর্মকর্তাদের কনসোলে একের পর এক দুটি অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ে। প্রথম দিকে বিষয়টিকে নিয়মিত যোগাযোগের অংশ বলেই মনে করা হচ্ছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। সিগন্যালটি স্পষ্টভাবে গ্রহণ করার চেষ্টা করা হলে দেখা যায় ওপাশ থেকে কোনো পরিষ্কার বার্তা আসছে না। শোনা যাচ্ছিল কেবল ভয়ঙ্কর কটা স্ট্যাটিক নয়েজ, বিভিন্ন শব্দ আর ভাঙা ভাঙা কিছু আওয়াজ। মনে হচ্ছিল যেন কেউ মরিয়া হয়ে কোনো জরুরি তথ্য পাঠানোর চেষ্টা করছে, কিন্তু বার্তাটি সম্পূর্ণ পৌঁছাতে পারছে না। এখানেই বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে, কারণ অভিজ্ঞ কর্মকর্তারা দ্রুত বুঝতে পারেন যে সিগন্যালটি রাশিয়ার বাণিজ্যিক নৌবহরের ব্যবহৃত বিশেষ ফ্রিকোয়েন্সি ব্যান্ড থেকেই আসছে। আর সেই চ্যানেলে জরুরি সংকেত আসার অর্থ সাধারণত একটাই, কোনো বড় জাহাজ বড় ধরনের বিপদের মুখে পড়েছে। তৎক্ষণাৎ সিগন্যাল বিশ্লেষণ টিম কাজে নেমে পড়ে। সমুদ্রে চলাচলকারী প্রতিটি জাহাজেরই একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচয় থাকে, যার মাধ্যমে তার অবস্থান ও পরিচয় নির্ধারণ করা যায়। সেই কোড বিশ্লেষণ করার পর যে তথ্য সামনে উঠে আসে তা উপস্থিত সবাইকে বিস্মিত করে দেয়। জাহাজটির অবস্থান ছিল ইরান সাগরের কাছাকাছি, উপকূল থেকে প্রায় 25 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমার মধ্যে। অর্থাৎ এটি কোনো দেশের নিজস্ব সমুদ্র সীমায় ছিল না, বরং এমন একটি অঞ্চলে অবস্থান করছিল যেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী সব দেশের জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে পারে। তাহলে সেখানে আসলে কি ঘটেছিল? কেন সেই জাহাজ থেকে এত উদ্বেগজনক সংকেত পাঠানো হয়েছিল? আর সবথেকে রহস্যজনক বিষয় হলো, এরপর জাহাজটির সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বারবার কল পাঠানো হয়, বিভিন্ন মাধ্যমে সাড়া পাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু প্রতিবারই ফিরে আসে শুধু নীরবতা। এখন রাশিয়ার সামনে সবথেকে বড় বাধা ছিল সময় আর দূরত্ব। কোলা উপদ্বীপ থেকে ইরান সাগরের সেই এলাকায় পৌঁছাতে কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। নৌবাহিনীর জাহাজ পাঠালে ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। এমনকি দ্রুততম যুদ্ধবিমান পাঠালেও কয়েক ঘন্টা সময় লাগার সম্ভাবনা ছিল। আর সমুদ্রের সংকটের মুহূর্তে কয়েক ঘন্টা মানেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে এই কয়েকটি মুহূর্তে। তাই মস্কো অপেক্ষা না করে অন্য পথ বেছে নিল। রাশিয়ার সামরিক কমান্ড সরাসরি ইরানের প্রতিরক্ষা ও র্যাডার নজরদারি ব্যবস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তাদের অনুরোধ ছিল খুবই স্পষ্ট, ঘটনাস্থলে আসলে কি ঘটছে সেটা দ্রুত জানতে হবে। মিত্র দেশের এই অনুরোধে তেহরান কোনো সময় নষ্ট করেনি। কয়েক মিনিটের মধ্যেই একটি উন্নত নজরদারি ড্রোন আকাশে পাঠানো হয়। সীমান্ত পর্যবেক্ষণ ও সমুদ্র নজরদারিতে ব্যবহৃত এই ড্রোন সরাসরি নির্ধারিত এলাকার দিকে রওনা দেয়। ড্রোনটি ঘটনাস্থলের কাছে পৌঁছানোর পর ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়ে তা দেখে অপারেটররাও বিস্মিত হয়ে যান। বিশাল সমুদ্রের মাঝখানে একটি বড় রুশ কার্গো জাহাজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটি স্বেচ্ছায় থামেনি, বরং তাকে থামিয়ে রাখা হয়েছে বলেই মনে হচ্ছিল। জাহাজটির চারপাশে এক ধরনের সামরিক অবরোধ তৈরি করা হয়েছিল। কাছাকাছি একটি সশস্ত্র যুদ্ধজাহাজ অবস্থান করছিল আর আকাশে চক্কর দিচ্ছিল একাধিক সামরিক হেলিকপ্টার। পুরো দৃশ্যটা এমন ছিল যেন কোনো শিকারকে চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই বাহিনী কার। দূর থেকে পাওয়া ভিডিও ও ছবি দেখে 100% নিশ্চিত হওয়া সম্ভব ছিল না, কিন্তু এলাকার অবস্থান, সংশ্লিষ্ট জাহাজগুলির গতিপথ এবং পরবর্তী যে ঘটনাগুলি রয়েছে তা বিশ্লেষণ করে পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছিল। ইরান তাৎক্ষণিকভাবে সব তথ্য রাশিয়ার নৌ কমান্ডে পাঠিয়ে দেয়, কিন্তু আন্তর্জাতিক জলসীমায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করা জটিল হওয়ায় তেহরান নিজে কোনো পদক্ষেপ নেয়নি। এরপর পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়। রাশিয়ার সামরিক সদর দপ্তরে জরুরি বৈঠকের পর উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসে, এবার শক্তি প্রদর্শনের সময়। কূটনৈতিক বিবৃতি বা আনুষ্ঠানিক প্রতিবাদের পথ না নিয়ে তারা দ্রুত প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণের মধ্যেই আকাশে ওড়ে রাশিয়ার অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 ফেলন। এই স্টেলথ ফাইটারকে অনেকেই আধুনিক যুদ্ধক্ষেত্রের সবথেকে ভয়ঙ্কর প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি বলে মনে করেন। দুটি Su-57 বিশেষ হেল্পার বিমানের সঙ্গে যাত্রা শুরু করে। মাঝপথে আকাশেই জ্বালানি গ্রহণের ব্যবস্থা রাখা হয়, যাতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করেও তারা পূর্ণ সক্ষমতা বজায় রাখতে পারে। ঘন্টার পর ঘন্টা ওড়ার পর অবশেষে যুদ্ধবিমান দুটি ঘটনাস্থলের আকাশে পৌঁছে যায়। সেখানে পৌঁছেই রুশ পাইলটরা আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে একটি স্পর্শ বার্তা সম্প্রচার করেন। বার্তাটি ছিল সংক্ষিপ্ত কিন্তু কঠোর। এই জাহাজ রাশিয়ান
রাশিয়ান ফেডারেশনের বাণিজ্যিক সম্পদ, অবিলম্বে নিরাপদ চলাচলের সুযোগ দিন এবং এলাকা ত্যাগ করুন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত সামরিক ইউনিটগুলি একে একে নিজেদের অবস্থান পরিবর্তন করতে থাকে এবং কিছু সময়ের মধ্যেই উত্তেজনা কমে আসে। কয়েক ঘন্টা পরে ইসরায়েলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয় আন্তর্জাতিক নৌ চলাচল সংক্রান্ত কিছু বিষয় যাচাই করার জন্য জাহাজটিকে অল্প সময়ের জন্য থামানো হয়েছিল এবং এটি ছিল একটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রম। তবে মস্কো এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। রাশিয়ার কর্মকর্তারা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানান এবং ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার কথা জানান। সেই মুহূর্ত থেকেই বিষয়টি কেবল একটি সমুদ্র ঘটনা নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি এবং শক্তির রাজনীতির আলোচনায় পরিণত হয়। ঘটনার পর রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তাদের বক্তব্য ছিল পরিষ্কার, আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশের বাণিজ্যিক জাহাজকে জোরপূর্বক আটকে দেওয়া শুধু একটি নিরাপত্তা ইস্যু নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ উস্কানিমূলক পদক্ষেপ। মস্কো থেকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা আবার ঘটে তাহলে রাশিয়া তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য আরও কঠোর এবং ব্যাপক ব্যবস্থা নিতে পিছপা হবে না। কূটনৈতিক ভাষার আড়ালে লুকিয়ে থাকা বার্তাটা ছিল একেবারেই স্পষ্ট। সমুদ্র পথে নিজেদের স্বার্থ ও বাণিজ্যিক নিরাপত্তায় রক্ষায় রাশিয়া যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। তাহলে এই পুরো ঘটনা আমাদের কি শিক্ষা দিল? প্রথমত, আন্তর্জাতিক সমুদ্রপথ এখন শুধু পণ্য পরিবহনের রুট নয়, বিশ্বের বড় শক্তিগুলির জন্য এটি ক্রমেই কৌশলগত প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। দ্বিতীয়ত, এই ঘটনায় পরিষ্কারভাবে দেখা গেল যে রাশিয়া তার বাণিজ্যিক নৌবহরের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। প্রয়োজনে হাজার হাজার কিলোমিটার দূরেও তারা দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। তৃতীয়ত, ইরান ও রাশিয়ার মধ্যে যে সামরিক ও কৌশলগত সহযোগিতা দিন দিন গভীর হচ্ছে, সেটাও আবার সামনে চলে এসেছে। রাশিয়ার অনুরোধ পাওয়ার পর ইরান যেভাবে মুহূর্তের মধ্যে নজরদারি ড্রোন মোতায়েন করে পরিস্থিতির তথ্যকে সংগ্রহ করছে, তা দুদেশের পারস্পরিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ওপরে থেকে দেখলে বিষয়টি হয়তো শুধুই একটি কার্গো জাহাজকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা বলে মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে আরও একটি বড় বাস্তবতা। বিশ্বের পরাশক্তিগুলির মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ নিয়ে নীরব লড়াই এবং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এবার পরিস্থিতি পূর্ণাঙ্গ সংঘাতের রূপ নেয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলি শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে নিজেদের অবস্থানকে ধরে রেখেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, পরবর্তী বারও কি এই একই ধরনের নিয়ন্ত্রণ থাকবে, নাকি কোনো একদিন এই নীরব উত্তেজনাই বড় ধরনের সংঘর্ষের রূপ নেবে? আপনাদের মতে এই ঘটনাটিকে কিভাবে দেখা উচিত? যে এটা কি শুধু একটি সামুদ্রিক নিরাপত্তা অভিযান, নাকি ভবিষ্যতের কোনো বড় জিওপলিটিক্যাল সংঘাতের পূর্বাভাস? আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে।